গ্রীষ্মের এই তাপদাহ কোনো মতেই সহ্য করা যাচ্ছে না। জনজীবন বৃতৃষ্ণায় ভুগছে। এই অতিরিক্ত গরমকে ছাপিয়ে সবকিছু উত্তপ্ত করেছে মন্ত্রী মোস্তাক আহমেদের আকস্মিক মৃত্যু। ব্রিফ মিটিংয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি বক্তৃতা দিয়ে যাচ্ছেন, সেগুলোই বিভিন্ন চ্যানেলে টেলিকাস্ট করা হচ্ছে ঘুরে ফিরে। পুলিশের বক্তৃতা অনুযায়ী চেক আউটের টাইম পার হবার পরেও মন্ত্রী মোস্তাক আহমেদ চেক আউট করার জন্য রিসেপশনে না এলে তাকে ইন্টারকমে কল করা হয়। দীর্ঘ সময় কল করেও তাকে পাওয়া যায়নি। শেষে হোটেলের ম্যানেজার আর একজন এমপ্লয়ি তার কক্ষের সামনে এসে দরজায় ক্রমাগত নক করতে থাকেন। দীর্ঘ সময় অতিবাহিত হবার পরও দরজা না খুললে তাদের মনে সন্দেহ তৈরি হয়। তাদের কাছে থাকা কফি ডোল লক কার্ড পাঞ্চ করে রুমে ঢুকে তাকে না পাওয়া গেলে ওয়াশরুমের দরজা খোলা দেখে তারা সেখানে সন্ধান চালায়। এমপ্লয়ি বাথটাবে তাকে খুঁজে পায়, কিন্তু তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাওয়া যায় না। হোটেলের কর্তৃপক্ষ দ্রুত নিকটস্থ থানায় ফোন করে সব জানালে পুলিশ সেখানে উপস্থিত হন। তার লাশ মেডিকেলে আনা হলেও ডিউটিরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানান তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। আপাতত আমাদের কাউকেই সন্দেহ হচ্ছে না, কারণ মন্ত্রী মহোদয়ের সাথে কারোর কোনো শত্রুতা কখনো পরিলক্ষিত হয়নি। মোস্তাক আহমেদের মৃত্যুতে বিরোধী দলীয় মন্ত্রী সারা শহরে মিষ্টি বিতরণ করলেন। একজন মানুষের মৃত্যু নিমিষেই আনন্দ উৎসবে পরিণত হলো, এইসব মোহিতের কিছু যায় আসে না। সে হন্যে হয়ে আশরাফ চৌধুরীর খোঁজ চালিয়ে যাচ্ছে। মোহিত দুই আঙুলের সহিত কপাল স্লাইড করতে করতে চোখ বন্ধ করে ভাবছে, কোথায় লুকিয়েছে আশরাফ চৌধুরী? মোহিতের ভাবনার মাঝেই কর্কর স্বরে বেজে উঠল রিডিং টেবিলের উপর থাকা মোবাইলটা। স্ক্রিনে সৌমন নম্বর দেখে দ্রুত রিসিভ করে ফোন কানে তুলল। হ্যাঁ ক্যাপ্টেন, বলো। স্যার, আগামী 9 তারিখে দুপুর 2:45 আহিয়ানের সাথে দেখা আপনার ভিজিটিং আওয়ারে। সৌমির কথা কর্ণকুহরে আসতেই ঠোঁটের হাসি প্রশস্ত হলো মোহিতের। পূব আকাশের গোলাকার রবি ধীরে ধীরে রক্তিম আভা ছড়াচ্ছে, সাথে মৃদুমন্দ্র হাওয়া বইছে। চারপাশে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। কিছু সোলজার কোয়ার্টারের মাঠের নরম ঘাসগুলো পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। মানুষের সারা শব্দ নেই বললেই চলে। স্নিগ্ধ মনোরম লাগছে সবকিছু। ফজরের নামাজ পড়ে স্বর্গ তার ব্যালকনিতে পাতানো দোলনায় বসে সকালের এই সৌন্দর্যটা উপভোগ করছে। বিভিন্ন ঝামেলায় এতদিন সকাল সকাল ওঠা হয়নি। আজ থেকে তার হসপিটালে ডিউটি শুরু হয়েছে, এজন্য উঠে গেছে ভোরবেলা। এখন থেকে প্রতিদিনই এই রুটিনই চলবে। ধীরে ধীরে কিছুক্ষণ আগে রক্তিম সূর্য সোনালী রঙের ত্রেজি কিরণ ছড়াচ্ছে। বাতাসও কোথায় যেন মিলিয়ে গেল। এখন আর সকাল মনে হচ্ছে না, মনে হচ্ছে দুপুর। স্বর্গ বারবার ঘড়িতে সময় দেখে নিচ্ছে। 7টা বাজলেই মোহিতকে সে কল করবে। অপেক্ষার সময় যেন কাটতেই চায় না, ঘড়ির কাঁটা যেন নড়ছেই না। 6:59 বাজতেই এভারেস্ট জয়ের হাসি দিল স্বর্গ। ইয়েস বলে ফোন হাতে নিয়ে মোহিতের নাম্বার ডায়াল করে ফোন কানে তুলল। এই বজ্জাত পুরুষের ঘুমো ঘুমো কণ্ঠটা মারাত্মক লাগে শুনতে। মন চাই গলা কেটে ফেলতে, এত সুন্দর হতে হবে কেন তার কণ্ঠ। প্রথম রিং হতেই ফোন তুলে ফেলল মোহিত। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, গুড মর্নিং জান। স্বর্গ যেন কোরবান হয়ে গেল। এত আদর লাগিয়ে কেউ কথা বলতে পারে? মোহিত ছাড়া কেউ তাকে এত সুন্দর করে আদর করে কথা বলতে পারবে না। মোহিতের নেশাক্ত কণ্ঠ শুনে আবেশে চোখ বন্ধ করে ফেললো স্বর্গ। এখন মোহিত পাশে থাকলে টিপে মেরে ফেলতো মোহিতকে সে। এরপর মোহিত আবারও বলে উঠল, ঘুম থেকে উঠলেই কাছে পেটে ইচ্ছে করে তোমাকে, যেমন এখন তোমাকে খুব চুমু খেতে ইচ্ছে করছে। মোহিতের সাথে সায় জানিয়ে স্বর্গ তার মনের ভাব ব্যক্ত করলো। আমারও তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ইচ্ছে করছে, কিন্তু তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছো। নেক্সট বার এলে উচিত শিক্ষা দেব। দিল খোলা হাসি দিল মোহিত। এরপর আদুরে কণ্ঠে বলল, আচ্ছা দিও, যত খুশি তত শিক্ষা। আমি সকল শিক্ষা গ্রহণ করতে প্রস্তুত, বিনিময়ে তোমাকে আদর করতে পারলেই হবে। মোহিতের এমন ঠোঁটকাটা কথায় লজ্জায় গোলাপি আভা ছড়ালো স্বর্গের দুই গালে। হঠাৎই স্বর্গ মেকি রাগ দেখিয়ে বলে উঠল, তুমি না ক্যাপ্টেন তুলিকা ফাইন্যান্সের সাথে হাত ধরে হিহি করছিলে? স্মিত হাসলো মোহিত। স্বর্গকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলল, এই প্রশ্নটাই যত তুমি 477 বার করেছ, আর কতবার করলে আমি ক্ষমা পাবো তোমার কাছে বলতে পারো? আর দেখা করতে যাবার উপর আমার কোনো দোষ নেই, সব দোষ আমার শ্বশুরের।
মুহিতের হাসি দেখে স্বর্গের হঠাৎই রাগ উঠে গেল, সাথে নিজের বাপের উপরও চটে গেল। ক্যাপ্টেন তুলিকার চুল ছিঁড়তে পারলে শান্তি লাগতো মনে। কত বড় সাহস মুহিতের গায়ে হাত দেয়। রাগের চোটে মুহিতের মুখের উপর ফোন কেটে দিয়ে সুইচ অফ করে দিল। হনহন করে রুমে এসে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হসপিটালে যাবার জন্য পা বাড়ালো। স্বর্গের এমন রাগের মাহাত্ম্য বুঝলো না মুহিত। ভ্যাবাচেকা খেয়ে ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। নিজের ভুলটা কোথায় হয়েছে সেটাই ভাবতে লাগলো। তনুজা আর নাফিজ মাহমুদ সকালের ব্রেকফাস্ট সারছেন। পিউকে ডেকে এসেছেন। পিউ পরে খাবে। হঠাৎই কোনো দিকে না তাকিয়ে স্বর্গকে সদর দরজার দিকে যেতে দেখে ডেকে উঠলেন তনুজা। সে কি, না খেয়ে কোথায় যাচ্ছিস? স্বর্গ গর্জে ওঠা কণ্ঠে বলে উঠল। খাবার খাওয়ার মতো কোনো অবস্থায় রেখেছো তোমরা? মেয়ের হঠাৎ এমন রেগে যাবার কোনো কারণ দেখতে পেলেন না তনুজা। নাফিজ মাহমুদ আদুরে স্বরে মেয়েকে ডেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? এবার রাগ ঢালার মানুষ পেল স্বর্গ। এতদিন পর সে জানতে পেরেছে ক্যাপ্টেন তুলিকার সাথে মোহিতকে বিয়ে দেওয়ার ঘটক তার বাবা নিজেই। দাঁত কটমট করে স্বর্গ বলে উঠল, এমন ভান ধরছো যেন কিছুই জানো না। ক্যাপ্টেন তুলিকার সাথে মেজর মোহিতকে দেখা করার ব্যবস্থা কেন করেছিলে? মেয়ের এহেন গাধার মতো প্রশ্নে বেককল হয়ে গেলেন নাফিজ মাহমুদ। তবুও স্বাভাবিক স্বরে বললেন, মোহিতকে বিয়ে দিতে হবে না? মেজর মোহিত কি তোমাকে ঘটক রেখেছে পাপি? নাফিজ মাহমুদ মেয়েকে অবাকে সুরে জিজ্ঞেস করলেন, তুমি এত রেগে যাচ্ছ কেন? তখন তো আপা তোমাকে দিয়ে মোহিতের বিয়ের কথা বলেনি, আর মেয়েটা যথেষ্ট ভালো এজন্য দেখা করিয়েছি, যদিও মোহিত যেতে চায়নি। স্বর্গ দাঁতে দাঁত চেপে বলল, তোমার এই যথেষ্ট ভালো মেয়ে কি করেছে জানো? বারবার মোহিতের হাতে হাত রাখার চেষ্টা করেছিল আর হাসতে হাসতে ঢলে পড়ছিল। পুরাতন বিষয় নিয়ে তুই কেন পড়ে যাচ্ছিস মা? উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন তনুজা। ওই মেয়ের কথা মনে পড়লেই হিংসে হয় আমার, শরীরে আগুন চলে, সহ্য করতে পারি না আমি, বুঝতে পেরেছো? বলেই কটকট করে বেরিয়ে গেল স্বর্গ। নাফিজ মাহমুদ মেয়ের যাবার পানে তাকিয়ে তনুজাকে উদ্দেশ্য করে বলে উঠল, এটা কার মেয়ে? এমন হিংসুটে মেয়ে কোথা থেকে এনেছো তনু? তনুজা নাফিজের কথা শুনে ভ্রু কুঁচকে বলে ওঠে, কথাটা আবার বলো, তারপর তোমাকে দেখে নিচ্ছি। সিঁড়িতে দাঁড়িয়ে সবকিছু দেখছিল পিউ। আজকে তার মা বাবার সম্পর্ক ঠিক থাকলে এমন খুনসুটিময় একটি পরিবার তারও হতো, কিন্তু নির্মম নিয়তি কত নিষ্ঠুর ভাবেই না তাকে নিঃসঙ্গ করে দিয়েছে। চোখের জল আড়াল করে সকলের গোচরে উপরে উঠতে নিলেই নাফিজ মাহমুদ ডেকে উঠল, কেউ এদিকে একটু আয় তো রে বাবা। নিজেকে স্বাভাবিক করে অবনত মস্তকে নিচে নেমে এলো পিউ। নাফিজ মাহমুদের পাশের চেয়ার টেনে পিউকে বসতে বললেন নাফিজ মাহমুদ। পিউ বসতেই নাফিজ মাহমুদ আদুরে কণ্ঠে বলে উঠল, ক্যাপ্টেন সৌম্য তার ফ্যামিলিকে নিয়ে তো তোকে আংটি পরাতে আসতে চাচ্ছে, আসতে বলবো? কথাটি শোনা মাত্র হু হু করে কেঁদে উঠল পিউ। যেই দায়িত্ব নিজের বাবার পালন করার কথা সেটা পালন করতে চাচ্ছে বান্ধবীর বাবা। এর চাইতে কষ্টের কি ধরনীতে দ্বিতীয় কিছু আছে? তনুজা উঠে এসে পিউর পাশে দাঁড়ালেন। পিউয়ের মাথা তার পেটের কাছে জড়িয়ে ধরে আদর করে হাত বুলালেন। তনুজা বলে উঠলেন, স্বর্গ আর তুই সমান সমান আমাদের কাছে, ছোট থেকে তোকে দেখে আসছি। তুই ভাবিস না আমরা যেমন তেমন করে তোকে সৌমের হাতে তুলে দেব। মনে কর আমি তোর মা, মায়ের কাছে যেভাবে সব শেয়ার করে সন্তানরা, তুইও সেভাবে সব শেয়ার করবি আমাকে। আমাদের সেভাবে আপন ভাবতে পারছিস না বাবা। ক্যাপ্টেন সৌম্য আসবে বাবা। তনুজার আদুরে মমতায় আশার আলো পেল পিউ। পিউ উপর নিচ মাথা ঝাঁকালো তনুজার প্রশ্নে। হ্যাঁ বোধক উত্তর পেয়ে নাফিজ তনুজা দুজনের মুখে খুশির ঝিলিক দেখা গেল। চৌধুরী ম্যানসনের 4 তলা বিশিষ্ট বাড়িটা আশরাফ চৌধুরী এমনভাবে ডিজাইন করেছে যে কারো দেখলেই মাথা ঘুরে যাবে। যেমন বাইরের নান্দনিক সৌন্দর্য তেমনি ভেতরের। শুধু তাই নয়, রয়েছে একটি গুপ্ত কুটুরিও, যার সন্ধান আশরাফ চৌধুরী ছাড়া কেউ জানেন না। জানতো আরেকজন, যিনি বাড়ি ডিজাইন করেছেন, কিন্তু আশরাফ চৌধুরী তাকে দুনিয়া থেকে খালাস করে দিয়েছেন। আশরাফ চৌধুরীর রহস্য কেউ জানতে পারবে না কোনোদিনও।
করেই হেসে উঠলেন আশরাফ চৌধুরী। হঠাৎ হাসি থামিয়ে রাগে ফুসফুস করে উঠলেন। না পারছেন ঠিক মতো খাবার খেতে, না পারছেন ফোন খুলে কারোর সাথে যোগাযোগ করতে। ফোন খুললে নেটওয়ার্ক ট্র্যাক করে কুকুরগুলো খুঁজে বের করে ফেলবে তাকে। যেভাবেই হোক 3 তলার নিচের কক্ষের আলমারি থেকে গোপন ফোনটা বের করে আনতে হবে। একবার এই বাড়ি থেকে বের হয়ে জাহাজে উঠতে পারলেই তার একটা লোমও কেউ বাঁকা করতে পারবে না। আর বাকি রইল মেজর মোহিত। ওর বংশ নির্বংশ করে দেবে এবার সুযোগ বুঝে আশরাফ চৌধুরী। আজ পর্যন্ত কখনো তাকে এই গুপ্ত কুঠুরিতে অবস্থান করতে হয়নি। সামান্য একটা মেজরের ভয়ে সে এখানে লুকিয়েছে। এর জন্য কঠিন মূল্য জোগাতে হবে ওই হারামজাদা মেজরকে। এদিকে ছেলেটা কি আসলেই উন্মাদ হয়ে গেছে নাকি বান ধরছে সেটাও বোঝা যাচ্ছে না। শুয়োরটাকে জেলের ভিতরেই যদি শেষ করে দেওয়া যেত, আপাতত শান্তিতে ঘুমানো যেত। ছেলের মুখ খোলার চিন্তায় কুটুরিতে এসেও আরামে ঘুমানো যাচ্ছে না। নাফিস মাহমুদের ড্রয়িং রুমে বসে আছে মোহিত। আজ তার ছুটির দিন, স্বর্গও বাসাতে আছে। তাই এত ভোরবেলায় মোহিতকে এই বাসাতে দেখে অবাক হলেন তনুজা। মুখে কিছুই বললেন না। ঘুম ঘুম চোখে হাই তুলতে তুলতে বেরিয়ে এলেন নাফিস মাহমুদ। ভেবেছিলেন ছুটির দিনে একটু আরামে লম্বা সময় ধরে ঘুমাবেন, কিন্তু তনুজার ডাকাডাকিতে তা তো আর হলো না। মোহিতকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে নিমেষেই ঘুম ছুটে গেল তার। কিছু হয়েছে কি না ভাবতেই ভয়ে এক প্রকার দৌড়েই নামলেন। মোহিতের পাশে বসতে বসতে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কোনো সমস্যা হয়েছে মোহিত? অসহায়ের ন্যায় মোহিত বলে উঠল, বিশাল বড় সমস্যা হয়ে গিয়েছে স্যার। সমস্যার কথা শুনে ভয় পেয়ে গেলেন নাফিস মাহমুদ। চিন্তিত হয়ে জানতে চাইলেন, কি সমস্যা মোহিত? আপনার মেয়ে 2 দিন ঘরে ফোন তুলছে না স্যার। তোমরা ঝগড়া করেছো? জিজ্ঞেস করলেন নাফিস মাহমুদ। অসহায় বদনে মোহিত বলে উঠল, না স্যার। নাফিস আগ্রহ সহকারে জানতে চাইল, দোষটা কার? আপনার। মোহিত সাবলীল ভাবে উত্তর দিল। ঘটনা আন্দাজ করতে সময় লাগলো না নাফিস মাহমুদের। অপরাধীর ন্যায় জিজ্ঞেস করলো, এখন কি করবে? আজ যেহেতু অফ ডে আছে, দেখি একটু হাওয়া খাইয়ে নিয়ে আসি, যদি মন গলে। নাফিস মাহমুদ তনুজাকে ইশারায় করলেন মেয়েকে ডাকতে। দরজার ফাঁক দিয়ে চোরের মতো মোহিতকে দেখে যাচ্ছে স্বর্গ। সকালে নামাজ পড়ে ব্যালকনিতে দাঁড়াতে মোহিতের জিভ দেখতে পেয়েছে সে। মোহিতকে কিভাবে চুম্বকের মতো টানতে হয় সেই বুদ্ধি ভালোই আছে স্বর্গের। সিঁড়ি দিয়ে তনুজাকে উঠতে দেখে ঘুমের ভান ধরে বিছানায় পড়ে রইল স্বর্গ। তনুজা সে ডাক দিতেই চোখ খুলে এত সকালে ডাকার কারণ জিজ্ঞেস করলো স্বর্গ। মোহিত এসেছে, শিগগির আয়। তুমি যাও, আসছে। বলেই তনুজাকে তাড়িয়ে দিল স্বর্গ। নিজের নাইট ড্রেস চেঞ্জ করে একটা নর্মাল লং শার্টের সাথে ডেনিম লুজ প্লাজো পরে গলায় ওড়না ঝুলিয়ে চুলগুলো এক পাশে সিথি করে কাঁধের দুপাশে ফেলে পরিপাটি হয়ে বেরিয়ে এলো স্বর্গ। ড্রয়িং রুমে এসে মোহিতের আকর্ষণীয় হটনেস দেখে মনের ভেতর প্রজাপতি উঠতে থাকলো তার। অ্যাশ কালারের সফট ডেনিম শার্টের সাথে ব্ল্যাক জিন্স পরেছে, হাতে কালো ফ্রিতার ব্র্যান্ডেড ঘড়ি। মনে হচ্ছে গোসল করেছে, একদম স্নিগ্ধ লাগছে তাকে। এখনই একটা চুমু মোহিতের অবশ্যই প্রাপ্য। সময় বুঝে মোহিতকে দিয়ে দেবে স্বর্গ মনে মনে ভাবলো। হাফিজ মাহমুদের ধমকে হঠাৎই ধ্যান ভেঙে গেল, চমকে উঠল স্বর্গ। এটা কেমন বেয়াদবি করছো মোহিতের সাথে? একজন ডাক্তার হয়ে এসব আচরণ তোমার মানাচ্ছে? ছেলেটাকে হয়রানি করছো কেন? ছুটির দিনে না ঘুমিয়ে তোমার রাগ ভাঙাতে এসেছে, সব সময় সব কিছুতে জেদ করছো ইদানিং। দিনে দিনে ফাজিল হয়ে যাচ্ছ বেশি আদরে। একটা ব্যক্তিত্ববান ছেলে তোমার জন্য ব্যক্তিত্বহারা হচ্ছে। বয়স কত তোমার? সকাল সকাল বাবার মুখে ধমক খেয়ে চোখের কোণে জল জমা হলো স্বর্গের। বহু কষ্টে চেষ্টা করলো আটকে রাখতে, তবুও টুক করে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। মোহিত পড়লো মহাফ্যাসাদে। এখন তো মনে হচ্ছে হ্যাং আউটে তো যাওয়াই হবে না। নাফিস মাহমুদকে সামলিয়ে মোহিত স্বর্গকে বলল, এসো আমার সাথে, প্লিজ কেঁদো না। মোহিত ভেবেছিল স্বর্গ তার উপর মুখ ঝামটা দিয়ে চলে যাবে, কিন্তু মোহিতকে ভুল প্রমাণ করে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত কোয়ার্টার থেকে বেরিয়ে গেল মোহিত। আজ সারাদিন স্বর্গকে সময় দেবে সে। স্বর্গ যা যা করতে চায় তাই করবে। একটা রেস্টুরেন্টের সামনে এসে ব্রেক কষলো মোহিত। স্বর্গ না খেয়েই বাসা থেকে বেরিয়েছে। তাকে আগে ব্রেকফাস্ট করাতে হবে, তারপর ঘুরতে যাওয়া। নামো। বলেই গাড়ির দরজা খুলে দিল মোহিত।
কোনো টুশব্দ না করে বাধ্য মেয়ের ন্যায় নেমে দাঁড়ালো স্বর্গ। স্বর্গের হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলো মোহিত। একটা ওয়েটার এসে স্বর্গের পছন্দের চিকেন স্যুপ আর গার্লিক নান অর্ডার দিল, সাথে ভেজিটেবল স্যালাড। ওয়েটার চলে যেতেই স্বর্গের হাত ধরে ফেললো মোহিত, আদুরে নরম স্বরে বলল, তুলিকা, ফার্নাজের সাথে দেখা করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ তুমি এভাবে আমার থেকে দূরে থেকো না। ওকে এখানে অনেক কষ্ট হয় বাবু, তুমি বোঝো না। আমি আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না, ইভেন তুমি না বললে হাসবও না। হ্যাপি? স্বর্গ মাথা নিচু করে চুপ হয়ে বসে রইল। মোহিত স্বর্গের থুতনি ধরে মুখ উপরে তুলে আহ্লাদি হয়ে বলল, আজকে সারাদিন আমি তোমার কাছে আছি, যেভাবে চাইবে সেভাবেই পাবে আমাকে আজকে। মনে করো আমি তোমার ভালোবাসায় কেনা বাধ্যবাধকতার দাস। আমি তোমার সকল হুকুম পালন করতে আজকে প্রস্তুত। কথাটা জাদুর মতো কাজ করলো স্বর্গের উপর। নিমেষেই মন খারাপের কালো মেঘ সরিয়ে বলে উঠল। সত্যি? মোহিত প্রশস্ত হেসে বলল, 3 সত্যি। মেঘলা আকাশ, সাথে শিরশিরি বাতাস, সবকিছু মিলিয়ে যেন ঘুরতে যাবার উপযুক্ত সময় এটা। মানুষ সামাজিক জীব, সমাজে বেঁচে থাকার অদম্য লড়াই করতে গিয়ে মানুষ পরিণত হয়েছে যন্ত্রচালিত রোবটে। টাকার পিছে একটু সুখে থাকার আশায়, ভালো খাবারের জন্য মানুষ তার সকল চাওয়া পাওয়া, ইচ্ছে অনিচ্ছা সবকিছু যেন মাটি চাপা দিয়ে দিয়েছে। সকল দায়িত্ব পূরণ করতে গিয়ে নিজের জন্য সময় বের করাই যেন দুষ্কর। যান্ত্রিক এই জীবনকে ছুটি দিয়ে মোহিতার স্বর্গ একটু ভালোভাবে নিজেদের জন্য সময় কাটাতে এসেছে ফ্যান্টাসি কিংডমে। আজ তারা তাদের সকল ক্লান্তি ভুলে, ডিউটি ভুলে, কারোর অর্ডারের তোয়াক্কা না করে বাধাহীন একটা দিন উপভোগ করবে। বড় হবার সাথে সাথে মানুষ শৈশবের সবকিছু ভুলে যায়, বা শৈশবের জিনিসগুলো করতে গেলে অনেকেই নাক ছিটকিয়ে বলবে বুড়ো বয়সে ঢং। কিন্তু যেই আনন্দ ঘন শৈশব একবার হারিয়ে গিয়েছে তা কি আর ফিরে পাওয়া যাবে কোনোদিন? স্বর্গের আজ বাচ্চা হতে ইচ্ছে হয়েছে। আজকের দিনে সে তার ছোটবেলা যেভাবে হেসে খেলে কাটিয়েছে সেভাবে কাটাবে। সাথী হিসেবে মোহিত রয়েছে। প্রথমে তারা 2টো টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলো। টিকিটের সাথে যে রাইডগুলো আছে তারা প্রথম ওগুলো ট্রাই করবে। প্রথমে মোহিত ডিসাইড করলো তারা রোলার কোস্টারে উঠবে। স্বর্গকে যতটা উচ্ছ্বসিত দেখা গিয়েছিল প্রথমে রোলার কোস্টারের নাম শুনে মুখ চুপসে গেল তার, কিন্তু মোহিত খুব এক্সাইটেড। স্বর্গকে বগল দাবা করে মোহিত ছুটল রোলার কোস্টারের দিকে। একদম সামনের সিটে বসে পড়ল মোহিত। স্বর্গ নিজেকে মোহিতের সামনে দুর্বল প্রমাণ করতে নারাজ। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর ব্যারিকেড হ্যান্ডেল গায়ের সাথে সেটে গেল। স্বর্গ বুঝতে পারলো এখন এটা চালু হবে। সাথে সাথেই মোহিতকে খামচে ধরলো। হো হো করে হেসে কুটি কুটি হলো মোহিত। স্বর্গকে জিজ্ঞেস করলো, ভয় লাগছে মামা? স্বর্গ কিছু করার আগেই ছুটে চললো রোলার কোস্টার। ধীরে ধীরে স্পিড বাড়তে থাকলো। স্বর্গ প্রথমে যেই ভয়টা পেয়েছিল নিমেষেই সেটা আনন্দে পরিণত হলো। খুশিতে চিল্লাতে চিল্লাতে চোখ দিয়ে পানি বের করে ফেললো সে। এরপর যেই নৌকার স্যান্টা মারিয়াতে আছে ওইটাতে উঠলো। এবার মোহিত একদম লাস্টের মাথায় গিয়ে বসবে। তার মতে যত উপরে উঠে দোল খাওয়া যাবে ততই মজা। স্বর্গ এবার কিছুতেই উপরে উঠবে না। মোহিত টেনে হিঁচড়ে জোর করে স্বর্গকে বসিয়ে দিল একদম লাস্ট মাথায়। শুরু হলো দোল। স্বর্গ ভয়ে চোখ বন্ধ করে হ্যান্ডেল চেপে ধরে খিচে বসে রইল। তার মনে হচ্ছে সে হাওয়ায় ভাসছে। পাতার পায়ের নিচের সব ফাঁকা, পেটের ভেতর থেকে সব বেরিয়ে যাচ্ছে। পুরো সময় সে চোখ বন্ধ করেই কাটালো। এরপর বাম্পার কার খেলায় স্বর্গ মোহিতকে চোখ ইশারায় বুঝিয়ে দিল, দেখে নেব তোকে। মোহিত ফিচেল হাসলো। শুরু হলো দুজনের টক্কর। স্বর্গ মোহিতকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসে মেরে দিচ্ছে। বিজয়ীর হাসি স্বর্গের চোখে মুখে। মোহিত ইচ্ছে করেই স্বর্গকে জিতিয়ে দিয়ে মনে মনে হাসলো আর বলল, বাচ্চাটা আমার। একে একে সবগুলো রাইড শেষ করে বেরিয়ে আসে তারা। হাসতে হাসতে গাল ব্যথা হয়ে গেছে স্বর্গের। মোহিত আদুরে স্বরে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনার নেক্সট প্ল্যান কি? এক বাক্যে স্বর্গ পেটে হাত দিয়ে বলে উঠল, খাবো। খুব খিদে পেয়েছে। দুজনে জিপে উঠে বসলো। মোহিত গাড়ি হাঁকালো ভালো রেস্টুরেন্টের দিকে। আধা ঘন্টা বাদে তারা রেস্টুরেন্টে পৌঁছে গেল। রেস্টুরেন্টে ঢুকে ওয়েটারকে ডেকে ইচ্ছে মতো অর্ডার দিল স্বর্গ। অর্ডার দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে।
মিনিট 5 পর ফিরে এসে খাবার এখনো দেয়নি কেন সেটা নিয়ে মুহিতকে খুঁচিয়ে যাচ্ছে। মুহিত ভাবছে অন্য কথা। এই ছোট পেটে এত খাবারের জায়গা হবে কিভাবে? তবুও কিছুই বললো না। পরে দেখা যাবে রেগে মেগে খাবারই খাবে না। অযথাই ঝামেলার দরকার কি বাবা? শুধু মাথা ঝাঁকিয়ে আসবে আসবে বলে অপেক্ষা করতে বলল। কিছুক্ষণ পর 3জন ছেলে ধীরে ধীরে খাবারগুলো নিয়ে টেবিলে পরিবেশন শুরু করলো। খাবার রেখে চলে যেতেই স্বর্গ 2 হাতে 2টো স্পুন নিয়ে উচ্ছ্বসিত হয়ে মুহিতের উদ্দেশ্যে বলে উঠল। লেটস টু ডি। একের পর এক খাবার মুহূর্তে সাবার করে দিচ্ছে স্বর্গ। মুহিতের মনে হচ্ছে খাবারগুলো বোধহয় বেশি স্বাদ। নিজেও টেস্ট করে দেখলো, আহামরি কিছু না। মোহিত যেন আজ অন্য আরেক স্বর্গকে দেখছে। যেই মেয়ে এত ডায়েট মেনটেন করতে করতে শুকিয়ে শুটকি মাছ হয়ে আছে, সেই মেয়ের ডায়েট ফাইট আজ কোথায় তলপি তলপা গুটিয়ে পালালো। মোহিত ভেবেছিল অর্ধেকের বেশি খাবার নষ্ট হবে, কিন্তু মোহিতকে ভুল প্রমাণ করে স্বর্গ সব খেয়ে ফেলেছে। মোহিত একটা ড্রিঙ্কসের বোতলে স্ট্র ঢুকিয়ে স্বর্গের পানে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আরো কিছু খাবে শোনা? স্বর্গ মাথা নেড়ে অর্ডার দেওয়ার ভঙ্গিতে বলল, নো, এখন শপিংয়ে যাব। রেস্টুরেন্টের বিল মিটিয়ে মোহিত আবারও গাড়ি হাঁকালো। গন্তব্য স্বর্গের পরিচিত শপিং মল। কেনাকাটা শেষ করতে করতে রাত 8টা বেজে গেল। এদিকে নাফিজ মাহমুদ সমানে ফোন দিয়ে যাচ্ছে তারা কোথায় আছে। সৌম্যের বাবা মা এসেছে। স্বর্গকে নিয়ে দ্রুত জিপে বসলো মোহিত। গাড়ি স্টার্ট দিয়ে স্পিড বাড়িয়ে দিল। রাত 9:30টার মধ্যে পৌঁছে গেল নাফিজ মাহমুদের বাংলোতে। শপিং ব্যাগগুলো 2 হাতে জাপটে ধরে বহু কষ্টে হেলে দুলে উপরে উঠে গেল স্বর্গ। মোহিত সৌম্যের বাবা মায়ের সাথে কুশল বিনিময় করে ফ্রেশ হতে গেল। সৌম্যের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরের এক প্রত্যন্ত গ্রামে। সেখান থেকে আসতে তাদের একটু দেরি হয়ে গেছে। ঠিক সময় গাড়ি ধরতে না পারায় দুপুরে পৌঁছানোর কথা থাকলেও সন্ধে গড়িয়ে গেছে। সৌম্যের বড় একটা বোন আছে, তার বিয়ে হয়ে গিয়েছে। সৌম্যর বাবা মা দুজনেই খুব সাধাসিধে আর মিশুক প্রকৃতির। পিউকে তারা খুবই পছন্দ করেছে। সৌম্য আর পিউ চাইলেই তারা আজকেই আংটি পরিয়ে আকত করে রাখবে। সৌম্যর বাবা মায়ের আরো কয়েকদিন পরে আসার কথা ছিল। পিউয়ের কথা চিন্তা করে সৌম্য আজই তাদের ফোন করে নিয়ে এসেছে। মোহিত সৌম্যকে ডেকে জিজ্ঞেস করলো কি করতে চায় সে। সৌম্য সাবলীল ভাবে উত্তর দিল, স্যার আমিও আজকে আকদ করাতে চাই। আগামী সপ্তাহে ওকে তুলে নিব। পিওর ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। ওর এখন আমাকে বিশেষ প্রয়োজন। মুখে না বললেও আমি বুঝতে পারি। বলেই মাথা নিচু করলো সৌম্য। মোহিত সৌম্যের কাজ চাপড়ে ড্রয়িং রুমে এসে বসলো। পকেট থেকে ফোন বের করে মেজর আদ্রিয়ানের নাম্বার ডায়াল করলো। কাজে নিয়ে আসুন মেজর আদ্রিয়ান। সকলের মুখে হাসি ফুটলো। পিউ নার্ভাস হয়ে গেল। পিউকে গোসল করিয়ে বিছানায় বসালো স্বর্গ। এরপর মোহিতের শপিং করে দেওয়া ব্যাগ হাতে একটা মেরুন রঙের সোনালী পাড়ের জামদানি শাড়ি বের করলো। সাথে কিছু সিম্পল গহনা পিউকে দেখিয়ে বলল, এগুলো তোর জন্য এনেছি, পছন্দ হয়েছে? পিউ নীরবে অশ্রু বিসর্জন দিল। স্বর্গ পিউকে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হয়নি, মনে কর আমি তোর বোন। মাম্মা বাপি তোরও মাম্মা বাপি। এখান থেকেই তোর বিয়ে হবে। বিয়ের পর তোরই নাইরও এখানেই করবি। কি করবি তো? শাসিয়ে জিজ্ঞেস করলো স্বর্গ। পিউ চোখের জল মুছে মুচকি হেসে মাথা ঝাঁকালো। সে অবশ্যই আসবে। খুবই সিম্পল ভাবে ঘরোয়া পরিবেশে আংটি বদল আর আকত হয়ে গেল। আগামী সপ্তাহে সেনাকুঞ্জে বড় অনুষ্ঠান করে সৌম্য পিউকে ঘরে তুলবে। বিয়ে নিয়ে পিউয়ের অনেক ফ্যান্টাসি ছিল। সৌম্য সব অক্ষরে অক্ষরে পালন করবে। বাবা মা পাশে নেই তো কি হয়েছে, সৌম্য তো আর মরে যায়নি। এখনো অক্ষত অবস্থায় পিউর সামনে শ্বাস নিচ্ছে। যদিও বিয়ের পর কিছু ঝামেলা আছে, সৌম্য এখনো ব্যাচেলার অফিসার্স কোয়ার্টারে থাকে। বিয়ের পর কোয়ার্টারের জন্য আবেদন করলে সেটা সাবমিট হতে একটু সময় লাগে। তবুও সৌম্য সব ভেবে রেখেছে। বাইরে বাসা নেবে সৌম্য, দরকার পড়লে। তবু পিউকে একা ছাড়বে না। রাত 12টা নাগাদ সকল কাজ শেষ করে সৌম্য আর মোহিত চলে যায় তাদের কোয়ার্টারে। সৌম্যের বাবা মা থেকে যায়। তারা ভোরে গ্রামে ফিরে যাবে। তিনকুলে তেমন নিকট আত্মীয় না থাকায় কাউকে বিয়েতে নিমন্ত্রণ করারও ভেজাল নেই। অনুষ্ঠানের আগের দিন তারা চলে আসবে বড় মেয়েকে নিয়ে। রাত 1:10 কোনোভাবেই মোহিতের ঘুম আসছে না। কাল দুপুরে আহিয়ানের ভিজিটিং আছে। 2-2 4 কিছুতেই যেন মিলছে না। আশরাফ চৌধুরী গেলটা কোথায়? সহসাই লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলো মোহিত। সেনানিবাস থেকে আশরাফ চৌধুরীর বাসা 20 মিনিটের রাস্তা।
দুষ্টু বুদ্ধি খেলে গেল মোহিতের মাথায়। কালো একটা শার্ট পরে, মাথায় নর্মাল ক্যাপ পরে, মুখে মাস্ক লাগিয়ে চোরের মতো পা টিপে টিপে অন্ধকার হাতড়ে বেরিয়ে এলো গেটের কাছে। আসতেই নাইট গার্ডকে দেখে গেটের কাছে আসতেই একটা ঝাউ গাছের পিছনে লুকিয়ে গেল। লোকটি সরতেই দ্রুত গতিতে গেট বেয়ে লাফিয়ে রাস্তায় চলে এলো। নাইট গার্ড শব্দ পেয়ে দৌড়ে গেটের কাছে এসে দেখে কিছুই দেখতে পেল না। প্রথমে ধীরে, পরে জোরে হেঁটে একসময় দৌড়তে শুরু করলো মোহিত। দৌড়তে দৌড়তে চৌধুরী ম্যানশনের সামনে এসে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে লাগলো। কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়ে ছোট টর্চ বের করে আবারও গেট টপকে ভেতরে ঢুকলো মোহিত। কোমরে রাখা রিভলভার হাতে পজিশন করে ধরে ধীরে ধীরে আগাতে থাকলো। মানুষজন ধাক্কাধাক্কি করে ঢিল ছুঁড়ে বাড়ির অবস্থা ঝকড়মকড় করে ফেলেছে। মেইন গেটের লক পর্যন্ত নষ্ট করে ফেলেছে। মোহিত বিনা শব্দে প্রত্যেকটি তলায় ঘুরে ঘুরে সবকিছু পর্যবেক্ষণ করলো। সন্দেহজনক কিছুই পেল না, তবুও হাল ছাড়ার পাত্র সে নয়। সুযোগ বুঝে প্রত্যেকটি তলার একটি করে স্পাই মিনি ভয়েস রেকর্ডার সেট করে দিয়ে বাইরে বেরিয়ে এলো। মোহিত শতভাগ নিশ্চিত আশরাফ চৌধুরী বাড়িতেই কোথাও লুকিয়ে রয়েছে। হাঁটতে হাঁটতে ফেরার পথে নাফিস মাহমুদের বাংলো দেখে সুপ্ত ইচ্ছে জেগে উঠল মোহিতের মনে। রাত ৩টে বাজে, তবুও তার পা এই রাস্তা থেকে সরছেই না। ফোন বের করে স্বর্গের নাম্বারে কল করতে রিসিভ করলো স্বর্গ। ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো মুহু। মোহিত যেন এই রোমাঞ্চকর কণ্ঠ শুনে আরো পাগল হয়ে গেল। নিজেকে সামনে বলে উঠল, পাঁচিল টপকে যদি তোমাদের দরজার সামনে যাই, আমাকে তোমার সাথে ঘুমোতে দিবে? মোহিতের কথায় নিমিষেই স্বর্গের ঘুম ছুটে গেল। ছেলে বলে কি? দ্রুত ব্যালকনির দরজা খুলে আশেপাশে তাকিয়ে বলল, কোথায় তুমি? তোমাকে তো দেখছি না। মোহিত ফিসফিস করে বলে উঠল, আলোতে দাঁড়িয়ে দাঁত কেলাবো, যাতে চোর মনে করে ঘাড় ধরে ফেলে। স্বর্গ আঙুল কামড়ে ভাবতে লাগলো কি করবে। পিউ আজ গেস্ট রুমে ঘুমিয়েছে, সৌম্যের বাবা মা নিচে ঘুমাচ্ছে। মোহিতকে মেন গেট দিয়ে আসার সময় হঠাৎ যদি কেউ দেখে ফেলে। মোহিত আবারও বলে উঠল, কি ব্যাপার, কথা বলছো না কেন? ফিরে যাব? তড়িঘড়ি করে স্বর্গ বলে উঠল, এ মা, না না না, যেও না। শোনো, আমার রুমের পেছনের ব্যালকনি দিয়ে উঠতে পারবে? পাইপ বেয়ে কিন্তু উঠতে হবে। মোহিত সিচুয়েশন বুঝলো, তবুও মনের সাথে যুদ্ধ করে জয়ী হবে কার সাধ্য। ফোন কেটে সুযোগ বুঝে পাঁচিল টপকে স্বর্গের পেছনের ব্যালকনির দিকে অগ্রসর হলো। দুটো ব্যালকনি খোলা, গ্রিলহীন। আকাশের চাঁদ হাতে পেল মোহিত। লম্বা মানুষ চাইলেই অসাধ্য সাধন করতে পারে। একটু পাইপ বেয়ে উঠতেই প্রথম ব্যালকনিতে উঠতেই পারল। এরপর কোমর সমান ইটের গাঁথনিতে পাড়া দিয়ে স্বর্গের ব্যালকনিতে উঠে পড়ল। একদিকে হাত ছিলে গেল সামান্য, সেসব গায়ে মাখল না মোহিত। ব্যালকনির দরজা আটকে স্বর্গ মোহিতকে বিছানায় বসতে দিল। এরপর পানির বোতল এগিয়ে দিল। ঢকঢক করে পুরো বোতলের পানি সাবার করলো মোহিত। হঠাৎই ভ্রু কুচকে সন্ধিহান চোখে জিজ্ঞেস করলো স্বর্গ, এমন ভূত সেজে কোথায় গিয়েছিলে? কেন, আমাকে দেখে খুশি হওনি? পাল্টা প্রশ্ন করলো মোহিত। কখন বললাম খুশি হওনি? কোনই বরাবর টেনে ধরলো স্বর্গ। ঘুম পাচ্ছে, শুয়ে পড়লাম বলেই মোহিত বিছানায় চিত হয়ে শুয়ে গেল। স্বর্গ বেয়াক্কেলের মতো দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এ, তুমি ঘুমোতে এসেছো এখানে? গায়ের শার্ট খুলতে খুলতে মোহিত রসিয়ে রসিয়ে বলল, অনেক কিছুই করতে এসেছি, শুয়ে পড়ো, বেশি কথা না বলে। লাইট অফ করে নীল রঙা ড্রিম লাইট জ্বালিয়ে দুরু দুরু বুক নিয়ে মোহিতের পাশে শুয়ে পড়ল স্বর্গ। হঠাৎই শক্ত করে জড়িয়ে ধরল মোহিত স্বর্গকে। এরপর ফিসফিস করে স্বর্গের কানের কাছে মুখ এনে বলল, আগামী মাসে বিয়ে করে তোমাকে তুলে নিয়ে যাব। এইভাবে আর থাকা যাচ্ছে না। মোহিতের গরম নিঃশ্বাসে শিহরণ বয়ে গেল স্বর্গের সারা শরীরে। শক্ত করে মোহিতকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। স্বর্গের চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিল মোহিত। মোহিতের চুল খামচে ধরল স্বর্গ। নিজেকে আর কন্ট্রোলে রাখা গেল না। নিমিষেই উন্মাদনায় দুজনের মাঝে হারিয়ে গেল। আজ ৯ তারিখ, কাঙ্ক্ষিত সেই সময় একটু পরেই ঘনিয়ে আসবে। সৌম্যকে না দিয়ে সিভিল ড্রেসে নিজের কালো রঙের কেটিএম বাইক স্টার্ট দিল মোহিত। মাথায় কালো হেলমেট লাগিয়ে ছুটে চলল জোতে। নির্দিষ্ট সময়ের ১ ঘন্টা আগে এসে দাঁড়িয়ে আছে মোহিত। আজ তার অনেক কাজ। সকল কাজে দ্রুত সমাধান না করলে সমস্যা ধীরে ধীরে বাড়তেই থাকবে।
একদিকে মা বোন, অন্যদিকে বউ, সবাই চুম্বকের মতো টানছে, কিন্তু কারোর কাছে যাওয়া যাচ্ছে না। আশরাফ চৌধুরীকে নির্মূল করে তবেই ধুমধাম করে স্বর্গকে ঘরে তুলবে মোহিত। শত্রু বাঁচিয়ে রেখে আনন্দ উল্লাস করতে মন সায় দিচ্ছে না এবার। এদিকে অপেক্ষা করতেও কষ্ট হচ্ছে, অপেক্ষার সময় সবচেয়ে দীর্ঘ। হঠাৎই অ্যালার্ম বেজে উঠল ফোনের। ধ্যান ছুটে গেল মোহিতের। 2:40 আর মাত্র 5 মিনিট পরেই শুরু হবে দর কষাকষি। কতদিন চালাতে হবে এই তামাশা? ভিজিটিং রুমে বসে পায়ের উপর পা তুলল মোহিত, চোখ বন্ধ করে গুনল। 1 2 3। আহিয়ান এসেছে। আহিয়ানকে দেখেই মুখের হাসি প্রশস্ত হলো মোহিতের। মোহিতকে দেখেই আবোল তাবোল বলতে শুরু করলো আহিয়ান। মোহিত চোখ ইশারা করতেই কারারক্ষী বাইরে চলে গেল। সোজা হয়ে বসলো মোহিত। এক ঢৌ বাঁকা করে ফিচেল হেসে আহিয়ানকে উদ্দেশ্য করে বলে উঠল, নিজের ফর্মে এসো আহিয়ান,